Okay, so this is so this is lecture number 8, and topic is solutions. And brief introduction. So, our name is Shubhadeep Mandal, and I am a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so last lecture আমরা just solution chapter এর যে টপিক, আমাদের এনসিইআরটি যে টপিক সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করেছিলাম। মানে আমরা লাস্ট ডিসকাস করলাম যে অসমোটিক প্রেসার, রিভার্স অসমোসিস, তো অসমোটিক প্রেসারের অ্যাপ্লিকেশনস, রিভার্স অসমোসিসের অ্যাপ্লিকেশনস, এবং যে অ্যাবনর্মাল মোলার মাস, মানে যে ভ্যান টপ ফ্যাক্টর, মানে অবজার্ভড কলিগেটিভ প্রপার্টিজ এবং যে ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ, তাদের মধ্যে যে ডিসক্রিপেন্সি, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। মানে সেটা নিয়ে বেসিক্যালি শেষ করেছিলাম। তো আজ তো এটা সলিউশন চ্যাপ্টার লাস্ট লেকচার। তো আজ বেসিক্যালি আমরা কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল এবং আরো যে ভ্যান টপ ফ্যাক্টর নিয়ে আরো কিছু ডিটেলসে ডিসকাস করব। ওকে, সো ভ্যান টপ ফ্যাক্টর মানে এটা শুরু কিভাবে হলো, মানে এটা থট প্রসেস কিভাবে, মানে তো আমরা কলিগেটিভ প্রপার্টিজ থেকে এটা একটা জিনিস যা শিখেছি যে কলিগেটিভ প্রপার্টিজ আমরা যখন মেজার করব, এই সমস্ত কলিগেটিভ প্রপার্টিজ কিন্তু সলিউটের জাস্ট কনসেন্ট্রেশনের উপর, মানে কতটা পরিমাণ আমি সলিউট অ্যাড করেছি তার উপর ডিপেন্ড করে। কি সলিউট আমি অ্যাড করেছি, মানে সলিউটের যে নেচার, তার উপর কিন্তু এই সলিউশন, এই কলিগেটিভ প্রপার্টিজ কিন্তু ডিপেন্ড করে না। ওকে, তো বেসিক্যালি এটা কনসেন্ট্রেশন যদি ভ্যারি করে, তাহলে কলিগেটিভ প্রপার্টিজ এর যে মেজার যখন করব তার ভ্যালুও ভ্যারি করবে। এরপর আমি যখন ধরা যাক কিছু একটা পিওর সলভেন্ট নিয়েছি, ধরা যাক ওয়াটার নিয়েছি, তো তাতে আমি সলিউট অ্যাড করছি, সলিড সলিউট অ্যাড করছি, নন ভোলাটাইল। তো এরপর অ্যাড করার আগে ধরা যাক কোনো একটা সলিউট ছিল, সেটা অ্যাড করার পর, মানে সলভেন্টে অ্যাড করার পর সেই সলিউটটা যদি সেরকম ভাবেই থাকে তবে তার কনসেন্ট্রেশনটা সেম থাকবে, তাই তো? না হলে তো এরপর ওই সলভেন্ট নিয়ে, মানে ধরা যাক পিওর সলভেন্ট, মানে আমি যদি ওয়াটার নিই, তাতে যদি আমি সলিউট বা NaCl যদি অ্যাড করি, দিয়ে ওই অ্যাড করার পর, মানে যখন NaClটা ওয়াটারে ডিজলভ হচ্ছে, তখন সেটা ডিসোসিয়েট করে Na প্লাস এবং Cl মাইনাস আয়নে ডিসোসিয়েট করছে, তাই তো? তার ফলে কি হয় যে অ্যাড করার আগে শুধুমাত্র NaCl একটা ওভারঅল কমপ্লেক্স ছিল, বাট যখনই আমি সেটা ওয়াটারে অ্যাড করলাম, মানে যখনই সেটা NaClটাকে আমি ডিজলভ করলাম, তখনই সেটা ডিসোসিয়েট করে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন পরিণত, Cl মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে। তার ফলে কি হলো, আগে যেটা একটা পুরো NaCl ছিল, হোল NaCl ছিল, সেটা এখন ভেঙে গিয়ে Na প্লাস এবং Cl মাইনাস হয়ে গেল। আমরা আগে একটা সলিউট থেকে এখন দুটো সলিউট পার্টিকেল আমি পেয়ে গেলাম। তার ফলে কি হবে যে আমি যখন এই সলিউশনের যখন কলিগেটিভ প্রপার্টিজ মেজার করব, তখন আমাদের যে ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ, মানে আমি একটা NaCl ভেবে যদি কলিগেটিভ প্রপার্টিজ ক্যালকুলেট করি, তার যে ভ্যালু পাওয়া উচিত ছিল, এখন NaCl ভেঙে যাবার পর সলিউট নাম্বার তো বেড়ে গেল, তারপরে এই রিয়েল সলিউশনের আমি যদি কলিগেটিভ প্রপার্টিজ মেজার করি, তার যে অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি সেটা ডিফারেন্ট হবে। মানে ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ থেকে অবজার্ভড কলিগেটিভ প্রপার্টিজ ডিফারেন্ট হবে যদি সলিউটটা সলভেন্টে যে অ্যাসোসিয়েশন ঘটে অথবা তার ডিসোসিয়েশন ঘটে। তো এই যে ডিসক্রিপেন্সি, মানে আমি যে অবজার্ভড কলিগেটিভ প্রপার্টিজ এবং যে ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ এর মধ্যে আমি যে ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, সেটা হলো সেটাই হচ্ছে, মানে এই যে ডিসক্রিপেন্সিটাকে মানে এক্সপ্লেন করার জন্য ভ্যান টপ প্রথম একটা ফ্যাক্টর নিয়ে এসেছিলেন। মানে তার যে থট প্রসেস ছিল, একটা ভ্যান টপ ফ্যাক্টর আমরা নাম দিই, যেটাকে আমরা আই দিয়ে ডিফাইন করি, স্মল আই। ওকে, তো ভ্যান টপ ফ্যাক্টরটাকে আমরা যদি বেসিক্যালি স্মল আই দিয়ে ডিফাইন করি, যেটাকে আমি জাস্ট লিখতে পারি যে observed colligative properties divided by calculated colligative properties. ওকে, তো এটাকে আরো একরকম ভাবে আমি ডিফাইন করতে পারি। অবজার্ভড কখন হচ্ছে, মানে আমি যখন আমি সলিউশন প্রিপেয়ার করছি,
মানে সলিউটটা যখন আমি সলভেন্টের মধ্যে অ্যাড করে দিয়েছি, তারপর তার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটেছে, সেই সলিউশনের আমি কলিগেটিভ প্রপার্টিস মেজার করে অবজার্ভ করছি। তো সেটা কি, মানে নাম্বার অফ আয়নস or number of solute particles, number of solutes present after association or dissociation, divided by calculated, মানে আমি যদি সলিউটে আমি অ্যাজিউম করছি যে সলিউটটা কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটেনি সলভেন্টে অ্যাড করার পর, সেটা হচ্ছে ক্যালকুলেটেড। তার মানে কি, যে নাম্বার অফ সলিউটস প্রেজেন্ট বিফোর অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন। ওকে। তো okay, তো এরপর তো এর ফলে কি হয়, এর ফলে যদি সলিউটের অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটে, তাহলে কলিগেটিভ প্রপার্টিজ মেজার করে আমি যে ওই সলিউটের যে মোলার মাসটাকে আমি যখন ডিটারমাইন করব, তখন আমি অ্যাবনর্মাল মোলার মাস দেখতে পাবো। মানে তার যে মেজার্ড মোলার মাস যেটা আর তার যে অ্যাকচুয়াল মোলার মাস, সেটার মধ্যে ডিফারেন্স দেখা যাবে। তো ওটা আমরা বলি যে অ্যাবনর্মাল মোলার মাস। তো অ্যাবনর্মাল মোলার মাস কখন হয়, মানে ধরা যাক যে কোনো একটা সলিউট আমি সলভেন্টে যখন অ্যাড করছি তখন তার ডিসোসিয়েশন করছে। মানে আমি NaCl, মানে কোনো ইলেকট্রোলাইট, মানে NaCl, CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2, আমি যখন ওয়াটারের মধ্যে অ্যাড করি তখন সেটা ডিজলভ হয়ে আয়নসে ভেঙে যায়, মানে Na+Cl-, Ca2+2Cl-, Mg2+2Cl-, তাই তো। তো এইভাবে যখন আয়নসে ভেঙে যাচ্ছে, মানে ধরা যাক NaCl সেটা ব্রেক করে Na++Cl- প্রডিউস করছে। ওকে। তো সলিউশনের মধ্যে এখন আমি যদি 5টা NaCl যদি অ্যাড করি, তো সেটা NaCl গুলো ডিসোসিয়েট পুরোটাই, মানে 100% তার সেটা ডিসোসিয়েশন হয়েছে Na+ এবং Cl- প্রডিউস করছে। মানে 5টা NaCl থেকে আমি 5টা Na+ এবং 5টা Cl- পাচ্ছি। তো এখন সলিউশনের মধ্যে যে প্রেজেন্ট নাম্বার অফ সলিউট, সেটা এখন 10টা হয়ে গেছে, তাই তো। 5টা NaCl আমি অ্যাড করেছি, কিন্তু নাম্বার অফ সলিউট এখন হয়ে গেছে 10টা। তার ফলে এই 10টা যখনই হয়ে গেল, তখন তার সলিউশনের কি ভেপার প্রেশারটা কি হবে, আরো কমে যাবে। তারপরে কি, তার মোলার সেই কলিগেটিভ প্রপার্টি, এই সলিউশনের কলিগেটিভ প্রপার্টিজ, মানে যে কোনো কলিগেটিভ প্রপার্টিজ আমি যদি মেজার করি, সেখান থেকে যে আমি যে মোলার মাসটা পাবো, সেটা কি হবে, সেটা অনেক কম হবে। তার যে NaCl এর যে নর্মাল মোলার মাস, বাট এই সলিউশন থেকে কলিগেটিভ প্রপার্টিজ মেজার করে আমি তার যে মোলার মাসটা পাবো, সেটা অনেক কম হবে। তো এই যে তাহলে, তো তো কি হচ্ছে, তো আমার যে অবজার্ভড মোলার মাস NaCl এর আর যে অ্যাকচুয়াল মোলার মাস, তার মধ্যে তো একটা ডিফারেন্স দেখা গেল। তো এটা কি বলা হয়, অ্যাবনর্মাল মোলার মাস। ওকে। তো এটা তখনই ঘটে যখন কোনো সলিউট সলভেন্টে অ্যাড করার পর তার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটে। ওকে। অ্যাসোসিয়েশন বলতে দুটো অ্যাসিডিক অ্যাসিডকে আমি অ্যাসিডিক অ্যাসিড যদি বেঞ্জিনে অ্যাড করি, তাহলে অ্যাসিডিক অ্যাসিড নিজেদের মধ্যে, দুটো অ্যাসিডিক অ্যাসিড নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে তারা একটা ডাইমার কমপ্লেক্স তৈরি করে, সেটাকে আমরা বলি অ্যাসিডিক অ্যাসিড ডাইমার। সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। মানে দুটো আলাদা আলাদা অ্যাসিডিক অ্যাসিড জুড়ে গিয়ে একটা ডাইমার কমপ্লেক্স তৈরি করলো, সেটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন। ওকে। তো এই যে ইলেকট্রোলাইট যে ভেঙে যাচ্ছে, বা যে উইক অ্যাসিড, মানে ধরা যাক অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, সেটা আমি ওয়াটারে অ্যাড করেছি সলভেন্টে। তো এটা উইক অ্যাসিড, আমরা জানি উইক অ্যাসিড কি উইকলি ডিসোসিয়েট করে, তাই তো। তো এটা কি তৈরি করে, CH3CO- অ্যাসিটেট আয়ন প্লাস H+, বা এটা তখন হয়ে যাবে H3O+, কারণ H+টা জলের সাথে কমপ্লেক্স তৈরি করবে। তো এটা হচ্ছে উইকলি ডিসোসিয়েট করছে, ডিকম্পোজ করছে। তো তো এটা হয়ে গেল ডিসোসিয়েশন। ওকে। আর অ্যাসোসিয়েশনের এক্সাম্পল কি, অ্যাসোসিয়েশনের এক্সাম্পল হচ্ছে দুটো অ্যাসিটিক অ্যাসিডকে, মানে অ্যাসিটিক অ্যাসিডকে আমি যদি বেঞ্জিনে অ্যাড করি, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি CH3COOH, সেটা আমি বেঞ্জিনে অ্যাড করলাম, মানে C6H6। তাতে যদি অ্যাড করি, তাহলে কি হবে, দুটো অ্যাসিডিক অ্যাসিড না নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে এবং সেটা অ্যাসিডিক অ্যাসিড ডাইমার প্রডিউস করবে। মানে আমি যদি এটাকে লিখি, CH3 C ডবল বন্ড OH, এখানে C ডবল বন্ড OH,
CH3। তো এইভাবে, তো এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, আর এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, তাই তো? তো দুটো অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি। তো দুটো অ্যাসিডিক অ্যাসিড নিজেদের মধ্যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তো এর OH এর হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এবং এই অ্যাসিডিক অ্যাসিডের OH এর হাইড্রোজেন এর অক্সিজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করছে। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তারা অ্যাসিডিক অ্যাসিড ডাইমার প্রডিউস করছে। ওকে, তো এটা মানে কি, এটা কি দুটো অ্যাসিডিক অ্যাসিড সেটা বেনজিনে যে সেটা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে অ্যাসিডিক অ্যাসিড ডাইমার প্রডিউস করছে। তো এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশনের এক্সাম্পল। এর ফলে কি হবে, নাম্বার অফ সলিউট পার্টিকেল সেটা ডিক্রিজ করবে। ওকে, ডিসোসিয়েশনের ফলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজ করবে, বাট অ্যাসোসিয়েশনের ফলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ডিক্রিজ করবে। ওকে, নাও এই যে অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন ঘটলে কি কি আমাদের যে প্রপার্টিজ, তার তার যে কি ডিফারেন্স দেখা যাবে সেটা আমরা ডিসকাস করব। সো ধরা যাক এদিকে অ্যাসোসিয়েশন করছি আর এদিকে ডিসোসিয়েশন। ওকে, নাও অ্যাসোসিয়েশনের ফলে আমি যদি তো দুটো দুটো মলিকুল যদি নিজেদের মধ্যে অ্যাসোসিয়েট করে কমপ্লেক্স তৈরি করে, তাহলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ডিক্রিজ করবে। তার ফলে ভেপার প্রেশারটা আগের থেকে ইনক্রিজ করবে। তো তার ফলে কি হবে, যে মোলার মাস, আমি যদি কোয়ালিটেটিভ প্রপার্টিজ মেজার করে যে মোলার মাসটাকে আমি ডিটারমাইন করি, সে মোলার মাসটা তার যে অ্যাকচুয়াল মোলার মাস তার থেকে হায়ার হবে। ওকে, তো অবজার্ভড মোলার মাসটা ইজ হায়ার দ্যান দ্য নর্মাল ভ্যালু, সেটা অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হবে। আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে অবজার্ভড মোলার মাসটা সেটা লোয়ার দেন দ্য নর্মাল ভ্যালু হবে, মানে যেটা তার যে অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে কম হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট কি, তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে তো ভ্যালু অফ দ্য ভ্যান্টাফ ফ্যাক্টর, মানে এর যে ভ্যালু সেটা কি হবে, একের থেকে কম হবে। কেন? তো ভ্যান্টাফ ফ্যাক্টর কি ছিল, যে নাম্বার অফ সলিউটস আফটার অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন ডিভাইডেড বাই নাম্বার অফ সলিউট বিফোর অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন। তো এবার অ্যাসোসিয়েশনের ফলে কি হয়, নাম্বার অফ সলিউটটা কম হচ্ছে, তার উপরে যেটা ডিনোমিনেটরে যেটা থাকছে, সরি নিউমিনেটরে যেটা থাকছে সেটা কি, সেটা কম, আর ডিনোমিনেটরে কি সেটা বেশি। তারপরে এটা একের থেকে কম হবে, ভ্যালটা ফ্যাক্টরের ভ্যালু। সো দ্য ভ্যালু অফ আই ইজ লেস দেন 1। ওকে, আর ডিসোসিয়েশনের ফলে কি হবে, নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজ করছে। তার ফলে কি হবে, তারপরে নিউমেরেটরে যেটা ভ্যালু থাকবে ডিনোমিনেটর থেকে সেটা বেশি, তারপরে এটা ভ্যালু অফ আই ইজ গ্রেটার দেন 1। ওকে, থার্ড পয়েন্ট, কলিগেটিভ প্রপার্টিজ। তো এক্ষেত্রে কি সলিউট পার্টিকেলটা ডিক্রিজ করছে, নাম্বার অফ সলিউট পার্টিকেল সেটা ডিক্রিজ করছে, তার ফলে কলিগেটিভ প্রপার্টিজ কি হবে, আরো বেশি হবে, মানে তার যে এক্সপেক্টেড কলিগেটিভ প্রপার্টিজ যেটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হবে। ওকে, মানে মানে এটা এটা ওরকম ভাবে ডিরেক্টলি বলা যাবে না, মানে আমি যদি বয়লিং পয়েন্ট মেজার করি, তাহলে আর যে এক্সপেক্টেড বয়লিং পয়েন্ট যেটা হওয়া উচিত ছিল তার থেকে এখন বয়লিং পয়েন্ট কম হবে। ওকে, তো এই পয়েন্টটা ওরকম ভাবে আমি ডিসকাস করছি না, আমি জাস্ট বলছি, মানে সলিউট পার্টিকেল এখানে ডিক্রিজ করছে। মানে আমি যদি 6টা অ্যাসিডিক অ্যাসিড যদি অ্যাড করি, 6টা অ্যাসিডিক অ্যাসিড যদি আমি অ্যাড করি বেঞ্জিনের মধ্যে, তো আমার এক্সপেক্টেড বয়লিং পয়েন্ট ধরা যাক এক্স হওয়া উচিত ছিল, x°C। এখন বেঞ্জিনের মধ্যে সেটা দুটো দুটো করে অ্যাসোসিয়েট করে 3টে হয়ে গেছে, 3টে অ্যাসিডিক অ্যাসিড ডাইমার প্রডিউস করেছে। তারপরে কি নাম্বার অফ সলিউট পার্টিকেল যেটা সেটা এখন ডিক্রিজ করেছে। তারপরে ভেপার প্রেসার যতটা ডিক্রিজ করা উচিত ছিল এখন ততটা ডিক্রিজ করছে না। তারপরে বয়লিং পয়েন্ট যতটা ইনক্রিজ হওয়া উচিত ছিল ততটা ইনক্রিজ হচ্ছে না। তার ফলে এক্সপেক্টেড যে বয়লিং পয়েন্ট তার থেকে এই বয়লিং পয়েন্টটা কম হবে, এভাবে আমি বলছি। ঠিক আছে, আর যদি ডিসোসিয়েশনের ফলে কি হচ্ছে, ডিসোসিয়েশনের ফলে নাম্বার অফ সলিউট পার্টিকেল সেটা ইনক্রিজ করছে, মানে ডিসোসিয়েট হয়েছে, নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজ করছে। তার ফলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজ করার পরে ভেপার প্রেসার এক্সপেক্টেড যতটা ডিক্রিজ হওয়া উচিত ছিল এখন তার থেকে বেশি ডিক্রিজ হচ্ছে। তার ফলে কি বয়লিং পয়েন্ট আরো বেশি ইনক্রিজ হবে এক্সপেক্টেড বয়লিং পয়েন্টের থেকে, এভাবে। তো এইভাবে জাস্ট এটাকে কোরিলেট করতে হবে, মানে এটা একটা মনে করার জন্য জাস্ট এটা কোরিলেট করতে হবে যে অ্যাসোসিয়েশনের ফলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ডিক্রিজ করছে,
নাম্বার অফ সলিড পার্টিকেল ডিক্রিজ করলে আমরা জানি কি হয়, ভেপার প্রেসারটা মানে ভেপার প্রেসারে কিরকম চেঞ্জ হবে সেটা, সেখান থেকে কলিগেটিভ প্রপার্টিসে কিরকম চেঞ্জ হবে সেটা। আর ডিসোসিয়েশনের ফলে নাম্বার অফ সলিড পার্টিকেল এক্সপেক্টেড এর থেকে ইনক্রিজ করছে, তার ফলে ভেপার প্রেসারে কিভাবে চেঞ্জ হবে এবং তার সাথে কলিগেটিভ প্রপার্টিস এর কিরকম চেঞ্জ হবে। তো এভাবে জাস্ট কোরিলেট করলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, তো এই কলিগেটিভ প্রপার্টিস মানে এই ভ্যান্টাপ ফ্যাক্টর আই থেকে মাইন্ডে রেখে, তো আমরা যদি কলিগেটিভ প্রপার্টিস কে কারেক্ট করতে চাই, মানে তার যে ইকুয়েশন গুলো ছিল সেটাকে যদি আমি কারেক্ট করতে চাই, তাহলে কিভাবে কারেক্ট করবো, মানে আমি ধরা যাক রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ফার্স্ট পয়েন্ট। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের মধ্যে তো তার এক্সপ্রেশন কি ছিল, যে প্রথমে ভেপার প্রেসার ছিল ধরা যাক P0, এখন সলিউশনের মধ্যে ভেপার প্রেসারটা ডিক্রিজ হয়েছিল P ডিভাইডেড বাই তার যে পিওর সলভেন্টের ভেপার প্রেসার, মানে রিলেটিভ টু দ্য পিওর সলভেন্টের ভেপার প্রেসার ইকুয়াল টু কি ছিল, যে N2 মানে X2, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউটের সাথে ইকুয়াল ছিল, তাই তো। তো এটা ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কলিগেটিভ প্রপার্টিস। ওকে, নাও এখন আমি যদি আইটাকে ভ্যান্টাপ ফ্যাক্টরটাকে মাইন্ডে রাখি, তো এটা এখন কারেক্টেড যে ইকুয়েশন সেটা কি হবে, তো এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইকুয়াল টু আই টাইমস X2 হয়ে যাবে, মানে আই দিয়ে আমি জাস্ট মাল্টিপ্লাই করব, যেখানে আইটা হয়ে গেল ভ্যান্টাপ ফ্যাক্টর। ওকে, তো এভাবে আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিস যে ইকুয়েশন সেগুলোকে আমি কারেক্ট করতে পারবো, ভ্যান্টাপ ফ্যাক্টরটাকে মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন অফ সলিউটটাকে মাইন্ডে রেখে। ওকে, তো তেমনই আমি যদি সেকেন্ড পয়েন্টটাকে দেখি, মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বা অসমোটিক প্রেশার, মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তো এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এই যে ডেল্টা টিবি, মানে যে এলিভেশন হচ্ছে মানে বয়েলিং পয়েন্টের যে ইনক্রিজ হচ্ছে সলিউশনে, সেটা আগে ছিল একটা কনস্ট্যান্ট ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট টাইমস মোলালিটি অফ দ্য সলিউশন। এখন কারেক্টেড ভ্যালু কি হবে, মানে আমি যদি সলিউটের যদি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনটাকে মাইন্ডে রাখি, তার কারেক্টেড ভ্যালু হবে ডেল্টা টিবি ইকুয়াল টু আই কেবি এম, যেখানে আইটা হয়ে যাবে ভ্যান্টাপ ফ্যাক্টর। ওকে, তেমনি আমি যদি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটাকে দেখি, আগে ছিল ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ টাইমস এম। ওকে, তো এখন কারেক্টেড কি হয়ে যাবে, আমি জাস্ট আই দিয়ে মাল্টিপ্লাই করবো, ডেল্টা টিএফ ইকুয়াল টু আই টাইমস কে এফ টাইমস এম। ওকে, সিমিলারলি আমাদের অসমোটিক প্রেসারের ক্ষেত্রে একই রকম হবে। অসমোটিক প্রেসারের ক্ষেত্রে আগে ছিল কি ক্যাপিটাল পাই ইকুয়াল টু সি আর টি, এখন সেটা চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল পাই ইকুয়াল টু আই টাইমস সি আর টি। ওকে, তো এই কারেক্টেড ভ্যালুগুলো কারেক্টেড ইকুয়েশন গুলো ইউজ করার জন্য আমাকে প্রথমে এই যে ভ্যান্টাপ ফ্যাক্টর যে আই, সেটাকে আমাকে প্রথমে জানতে হবে, মানে ভ্যালুটা কত, দেন সেটা আমি ইকুয়েশনে পুট করে আমি জাস্ট আগের মতো জাস্ট ইকুয়েশন গুলো ইউজ করতে পারবো। ওকে, তারপর তো আমি যদি এরপর যদি তো আইটাকে আমি কিভাবে ডিটারমাইন করব সেটা যদি আমি ডিসকাস করি। So let me just do that. ধরা যাক আমি অ্যাসিটিক অ্যাসিডকে মানে CH3COOH সেটা আমি ওয়াটারে অ্যাড করেছি। ওকে, তো সেটা অ্যাড করলে কি হবে, সেটা উইকলি ডিসোসিয়েট করে, অ্যাসিডিক অ্যাসিড কি একটা উইক অ্যাসিড, তো উইক অ্যাসিড আমি জানি যে আমি যদি সেটাকে ওয়াটারে অ্যাড করি তো সেটা কি হবে, উইকলি ডিসোসিয়েট করে সেটা অ্যাসিটেট আয়ন CH3COO মাইনাস প্লাস H প্লাস প্রডিউস করবে, এবং H প্লাসটার পরে H2 এর সাথে কমপ্লেক্স তৈরি করে H3O প্লাস প্রডিউস করবে, তাই তো। বাট এটা উইকলি ডিসোসিয়েট, এটা কিন্তু একবারে পুরোপুরি ভাবে অ্যাসিডিক অ্যাসিডটা ভেঙে যেয়ে CH3COO মাইনাস এবং H3O প্লাস প্রডিউস করবে না, সেটা করে স্ট্রং অ্যাসিডটা পুরোপুরি ভাবে ভেঙে যায়। বাট ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমি যদি বলি আলফা, মানে আমি যদি বলি আলফা অ্যামাউন্ট সেটা ডিসোসিয়েট করবে। তো এটা ধরা যাক প্রথমে ছিল 1 মোল ছিল এটা। ওকে, ধরা যাক প্রথমে অ্যাসিডিক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটা ছিল C,
এবং এটা ছিল 0 এবং এটাও ছিল 0। ওকে, মানে আমি যদি এটাকে জাস্ট সিম্পলিফাই করে আমি যদি এভাবে লিখি, মানে অ্যাসিটিক অ্যাসিড, উইকলি অ্যাসিডিক অ্যাসিড, সেটা ডিসোসিয়েট হচ্ছে অ্যাসিটেট আয়ন এবং H+ এর মধ্যে। ওকে, তো এরপর অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ছিল সি এবং এটা ছিল 0, এটা ছিল 0 অ্যাট টাইম টি ইকুয়াল টু 0। ওকে, মানে আমি ওয়াটারে মিক্স করার আগে। বাট অ্যাট টাইম টি কি হবে, মানে আমি যখন ওয়াটারে মিক্স করে দিলাম তখন অ্যাসিটিক অ্যাসিডটা ভাঙতে শুরু করবে, উইকলি ডিসোসিয়েট করবে। আমি এবার বলছি যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাসিটিক অ্যাসিডের সেটা হচ্ছে আলফা। মানে আগে যদি আমি একটা অ্যাসিটিক অ্যাসিড থেকে শুধুমাত্র আলফা অ্যামাউন্ট ডিসোসিয়েট করবে, তাহলে তার কনসেন্ট্রেশন যেহেতু আমি সি বলেছি, তাহলে সি থেকে কতটা ডিসোসিয়েট করবে, সি টাইমস 1 - আলফা, সি টাইমস আলফা, তাই তো? তাহলে কতটা পড়ে থাকবে এখানে, সি টাইমস 1 - আলফা, এতটা পড়ে থাকবে, তাই তো? আলফা অ্যামাউন্ট যদি ডিসোসিয়েট করে তাহলে কনসেন্ট্রেশন সি থেকে পড়ে থাকবে সি টাইমস 1 - আলফা। আর কতটা কতটা অ্যাসিডিটি প্রডিউস করবে, সি আলফা এবং সি আলফা, তাই তো? তো যেখানে আলফাটা আমি বলছি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, তো এটা মানে কি, মানে একটা অ্যাসিটিক অ্যাসিড থেকে আলফা অ্যামাউন্ট সেটা ডিসোসিয়েট করবে, পুরোটাই সেটা ডিসোসিয়েট করবে না, জাস্ট আলফা অ্যামাউন্ট ডিসোসিয়েট করবে। তো সেটাকে আমরা বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো তার যেহেতু কনসেন্ট্রেশন আমি সি হিসাবে প্রথমে ডিফাইন করেছিলাম, সি তখন 0 ছিল, 0 ছিল। এখন সি থেকে কতটা পড়ে থাকবে, কতটা ডিসোসিয়েট করবে, আলফা, সি আলফা কতটা পড়ে থাকবে, সি টাইমস 1 - আলফা, এবং সি আলফা করে অ্যাসিটেট এবং H+ প্রডিউস করবে। ওকে, তো এখন যে টোটাল যে, তো এটা আবার যদি লিখি, CH3 COOH, সেখান থেকে CH3 C++ প্লাস H+ হলো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, তার কনসেন্ট্রেশন ছিল সি এবং এটা ছিল 0, এটা ছিল 0 অ্যাট টাইম টি, সেটা হলো সি টাইমস 1 - আলফা, সি আলফা, সি আলফা, তাই তো? যেখানে আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, তো এখন যে অ্যাট টাইম টিতে, মানে মিক্স করার পর, মানে ওয়াটারের সাথে অ্যাসিটিক অ্যাসিডটাকে অ্যাড করার পর যে টোটাল যে কনসেন্ট্রেশন, সেটা এখন কি হচ্ছে, টোটাল যে কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক অ্যাসিড, টোটাল কনসেন্ট্রেশন অফ, মানে টোটাল নাম্বার অফ সলিউটস, মানে তাতে কি থাকবে, অ্যাসিডিক অ্যাসিডও থাকবে। মানে মিক্স করার ওয়াটারে মিক্স করার আগে কি ছিল, শুধুমাত্র অ্যাসিডিক অ্যাসিড। বাট ওয়াটারে মিক্স করার পরে তিনটে কোয়ান্টিটি আছে, অ্যাসিডিক অ্যাসিড প্লাস অ্যাসিটেট আয়ন প্লাস H+, মানে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, তাই তো? তো তিনটাকে আমাকে অ্যাড করতে হবে, মানে টোটাল যে কনসেন্ট্রেশন, রেজাল্টিং কনসেন্ট্রেশন, সেটা কি হবে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি এখন পাচ্ছি সি টাইমস 1 - আলফা, প্লাস অ্যাসিটেট আয়ন থেকে পাচ্ছি সি আলফা, প্লাস H+ থেকে পাচ্ছি সি আলফা, তাই তো? তো এই তিনটাকে যদি অ্যাড করি তখন কি হচ্ছে, একটা সি আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে, সি প্লাস সি আলফা থাকবে। তো এটা কি হবে, সি টাইমস 1 + আলফা, এটা হচ্ছে এখন টোটাল কনসেন্ট্রেশন ওয়াটারে মিক্স করার পর। তো এরপর আমি যদি ভ্যান্টা ফ্যাক্টরকে ডিটারমাইন করতে চাই, ভ্যালুকে বের করতে চাই, ভ্যান্টা ফ্যাক্টর কি ছিল, আই ছিল যে নাম কনসেন্ট্রেশন অফ সলিউট আফটার ডিসোসিয়েশন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সলিউট বিফোর ডিসোসিয়েশন। ওকে, তো আফটার ডিসোসিয়েশন এখন কনসেন্ট্রেশন কত হলো, টোটাল কনসেন্ট্রেশন অফ সলিউট সি টাইমস 1 + আলফা। আর বিফোর ডিসোসিয়েশন মানে ওয়াটারে অ্যাড করার আগে তার যে কনসেন্ট্রেশন ছিল সলিউটের, সেটা কি অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন সি। ওকে, এখন সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা এখন হচ্ছে 1 + আলফা। ওকে, আই ইকুয়াল টু জাস্ট 1 + আলফা।
তো এভাবে আমি জাস্ট আমি যদি এরপর আলফার ভ্যালুটা আমি যদি জানি, মানে অ্যাসিটিক অ্যাসিডের যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমি যদি জানি, তো সেখান থেকে আমি আই এর ভ্যালুটাকে ডিটারমাইন করতে পারবো। ওকে, আবার যদি আই এর ভ্যালুটা আমাকে যদি বলে দেয়, সেখান থেকে আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার ভ্যালুটাকে আমি ডিটারমাইন করতে পারবো। ওকে, এভাবে। তো এটার জন্য একটা জাস্ট শর্ট রুলও আছে, মানে শর্ট রুল থেকে আমি সেটা ডিটারমাইন করতে পারবো আইটাকে। তো ধরা যাক ফর ডিসোসিয়েশন আইটা জেনারেলি হয় 1 + n - 1 টাইমস আলফা, যেখানে আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, আর এনটা হচ্ছে সলিউটটা ডিসোসিয়েট করে কতগুলো কম্পোনেন্টে ভাঙছে, মানে সলিউটটা, মানে এখানে সলিউটটা কতগুলো কম্পোনেন্টে ডিসোসিয়েট করছে। ওকে, মানে নাম্বার অফ কম্পোনেন্টস যেখানে সলিউটটা ডিসোসিয়েট করছে। যেরকম আমি যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তাহলে ফর অ্যাসিটিক অ্যাসিড সেটা কটা কম্পোনেন্টে ভাঙছে, অ্যাসিটেট এবং H+, মানে দুটো কম্পোনেন্টে। তো এখানে কি হবে, n = 2, কি কি, CH3 C++ এবং H+, তাই তো। তো এখানে যদি আমি পুট করি অ্যাসিটিক অ্যাসিডের জন্য, তো I = কি হবে, 1 + 2 - 1 টাইমস আলফা, মানে 1 + আলফা। তো এটা জাস্ট ম্যাচ করলো এটার সাথে, তাই তো। এটা আমরা জাস্ট রিগোরাসলি ডিরাইভ করেছিলাম, মানে এই যে ইকুয়েশনটা, এটা অ্যাসিটিক অ্যাসিডের জন্য আমি রিগোরাসলি ডিরাইভ করলাম। বাট আর এটা হচ্ছে আমি জাস্ট শর্ট ফর্মুলা ইউজ করলাম, তাই তো। এটা থেকে, সেখান থেকে দুটো জাস্ট ম্যাচ করছে। ওকে, তেমনি NaCl এর ক্ষেত্রে ফর NaCl বা ফর CaCl2 আমি যদি বলি, CaCl2 CaCl2 টা কিভাবে ভাঙে, Ca2+ প্লাস 2Cl-। তো এর ক্ষেত্রে n = কত হবে, CaCl2 টা ভেঙেছে ক্যালসিয়াম আয়নে Ca2+ এ ভাঙছে এবং দুটো Cl- আয়নে ভাঙছে, তো n = 3 হবে। একটা হচ্ছে Ca2+, আর একটা হচ্ছে 2Cl-, n = 3। তার জন্য, এবং আলফাটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা তো ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। তো স্ট্রং ইলেকট্রোলাইটটা জলে দিলে সেটা 100% ডিসোসিয়েট করে যায়। তো আলফা = জাস্ট 1 হয়ে যাবে। CaCl2 স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যাসিডিক অ্যাসিড যেহেতু উইক ইলেকট্রোলাইট, তার জন্য আলফা নট = 1, আলফার একটা ভ্যালু থাকবে। বাট স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আলফা = 1। তো আমি যদি এরপর আই এর ভ্যালুটা ডিটারমাইন করি, I = 1 + 3 - 1 টাইমস আলফা = 1, I = 1 + 2 = 3, I = 3 হয়ে যাবে এক্ষেত্রে। ওকে, তেমনই এটা যদি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের জন্য আমি যদি দেখি, তার যে শর্ট ফর্ম, সেটা হয়ে যাবে I = 1 + 1/n - 1 টাইমস আলফা। ওকে, সেম নোটেশন, আলফা এখন কি হবে, এখন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। আর এনটা কি, কতগুলো মানে অ্যাসোসিয়েট, কতগুলো মনোমার অ্যাসোসিয়েট করে একটা কমপ্লেক্স তৈরি করছে, সেটা হচ্ছে এন। ওকে, যেরকম আমি যদি অ্যাসিটিক অ্যাসিডটাকে যদি বেঞ্জিনে অ্যাড করি, তাহলে দুটো অ্যাসিটিক অ্যাসিড একসাথে কমপ্লেক্স তৈরি করে ডাইমার প্রডিউস করে, তার মানে এখানে n = 2 হবে। তেমনই মানে কতগুলো ইন্ডিভিজুয়াল মনোমার একসাথে ইন্টারঅ্যাক্ট করে একটা কমপ্লেক্স তৈরি করছে, সেটা হবে এন। ওকে, এটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস বা নাম্বার অফ মনোমার। ওকে, তো এক্সাম্পল কি, ফর অ্যাসিটিক অ্যাসিড ইন বেঞ্জিন, সেটা ডাইমার প্রডিউস করে, তাই তো। তো অ্যাসিটিক অ্যাসিড মানে কি, দুটো অ্যাসিটিক অ্যাসিড সেটা ডাইমার প্রডিউস করবে, মানে CH3C এই ডাইমার প্রডিউস করছে। তার ফলে এখানে n = 2 হচ্ছে এবং আলফা = 1। কারণ কি, মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এক্ষেত্রে 1। তো সেক্ষেত্রে আমি জাস্ট এন এর ভ্যালুটা পুট করে, এই ইকুয়েশনে পুট করে আমি জাস্ট ভ্যালুটাকে ডিটারমাইন করতে পারবো, আই এর ভ্যালুটাকে ডিটারমাইন করতে পারবো। ওকে,
তো এই জাস্ট এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মানে ভ্যান অফ ফ্যাক্টর আমি কিভাবে ডিটারমাইন করব, সেখান থেকে আমি কি করে ইউজ করে নিউমেরিক্যাল এক্সাম্পল সলভ করবো, এটসেট্রা। ওকে, তো দেন জাস্ট আমরা যদি রিক্যাপ করি, তারা বিভিন্ন টাইপের যে কনসেন্ট্রেশন সলিউশনের, মানে মোল ফ্র্যাকশন কি, on mole fraction of a particular component মানে number of mole of that component divided by total number of moles. ওকে, তো তো আবার সলিউশনের যে যতগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে আমি যদি সাম করি, তাহলে টোটাল মোল ফ্র্যাকশন উইল বি ইকুয়াল টু 1। ওকে, মানে তো ফার্স্ট মোল ফ্র্যাকশন উইল বি ইকুয়াল টু জাস্ট নাম্বার অফ, মানে নাম, ধরা যাক যদি দুটো কম্পোনেন্ট আছে, ধরা যাক সেকেন্ড কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন কি হবে, নাম্বার অফ মোল অফ সেকেন্ড কম্পোনেন্ট divided by total number of mole n1 plus n2. Okay. Similarly, mole fraction of component 1 কি হবে, n1 divided by n1 plus n2. ওকে, তো মোল ফ্র্যাকশনকে আমি x দ্বারা ডিনোট করি, তো এটা হয়ে যাবে x1 x2, এটা হয়ে যাবে x1। তো এরপর আমি যদি x1 প্লাস x2 যদি করি, মানে দুটো কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে আমি যদি সাম করি, মানে টোটাল মোল ফ্র্যাকশন ইনবি 1 হবে, মানে n1 প্লাস n2 divided by n1 plus n2 will be equal to 1. ওকে, আর মোলারিটি কিভাবে ডিফাইন করি, যে 1000 ml বা 1 লিটার সলিউশনে কত মোল সলিউট আছে, সেটা হয়ে যাবে তার মোলারিটি। ওকে, মানে মোল পার লিটার। তো মোলারিটি, যেটাকে আমি ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি, সেটা হয়ে যাবে মোল পার লিটার। 1 লিটার বা 1000 ml সলিউশনে কত মোল সলিউট আছে। মোলালিটিটাকে আমরা ডিফাইন করি স্মল এম দিয়ে, সেটা হয়ে যাবে মোল পার কেজি, মানে 1 কেজি বা 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট আছে, সেটা হয়ে যাবে মোলালিটি। ওকে, মোলালিটি হচ্ছে কেজিতে। তো মোলারিটিটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে, কারণ কি, এটা ভলিউম বাই ভলিউম, মানে ভলিউম কত কত লিটার সলিউশনে কত মোল সলিউট আছে, তার জন্য আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে সলিউশনের ভলিউমটা চেঞ্জ হবে, তারপরে মোলারিটিটা চেঞ্জ হবে। বাট মোলারিটি হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি সলভেন্টে কত মোল আছে। তো টেম্পারেচার চেঞ্জ করলে ওজনটা চেঞ্জ হবে না, মাসের চেঞ্জ হবে না, তার জন্য মোলারিটি কিন্তু টেম্পারেচারের সাথে ভ্যারি করে না, মোলারিটি করে। ওকে, দেন আমরা পড়েছিলাম আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে যেখানে মানে এ আর বি যদি অ্যাড করে আমি যদি এ বি সলিউশন বানাই, তো এ এবং বি এর মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এবং এ বি সলিউশন বানানোর পর যে নতুন ইন্টারমলিকুলার ইন্টারাকশন জেনারেট হচ্ছে এ বি, সেটা সিমিলার টাইপের হবে। মানে এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিংটাও 0 হবে এবং ডেল্টা ভি মিক্সিংটাও 0 হবে। ওকে, আইডিয়াল সলিউশন। তো ডেল্টা এইচ মিক্সিংটাও 0 হচ্ছে, এবং যে ভলিউম মিক্সিং ডেল্টা ভি মিক্সিং সেটাও 0। ভলিউম মিক্সিংটা কেন 0 হবে, কারণ ইন্টারমলিকুলার ইন্টারাকশনে কোনো চেঞ্জ হচ্ছে না, তার ফলে ভলিউম মিক্সিংটাও 0 হচ্ছে। বাট আমাকে যদি বলে এনট্রপি চেঞ্জ কত হবে, এ এবং বি আলাদা আলাদা অ্যাড করে আমি এ বি মিক্সচার তৈরি করলাম, তার এনট্রপি কি অলওয়েজ পজিটিভ হবে, কারণ কি এখন এ বি মলিকুল, মানে এ এবং বি দুটো মলিকুল সলিউশনের মধ্যে অনেকটা জায়গা জুড়ে ঘোরাফেরা করার সুযোগ পাচ্ছে, তাই তো, তার ফলে তার এনট্রপিটাও বাড়ছে। মানে এনট্রপি মানে কি, মানে র্যান্ডমনেস, মানে কতটা র্যান্ডম সেটা। তাই এখন আমি বেশি ভলিউমের মধ্যে মলিকুলগুলো ঘোরাফেরা করার সুযোগ পাচ্ছে, আগে কম ভলিউমের মধ্যে পেত। তো তার ফলে এনট্রপি যে মিক্সিং ডেল্টা মিক্স, সেটা অলওয়েজ পজিটিভ হবে, গ্রেটার দেন 0। ওকে, এবং এর যে ডেল্টা জি মিক্স, মানে তার যে গিভস ফ্রি এনার্জি, সেটা স্পন্টেনিয়াস প্রসেস, এটা নেগেটিভ হবে, লেস দ্যান 0। ওকে, তো এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। এরপর নন আইডিয়াল সলিউশন কি, মানে এ এবং বি মিক্স করে আমি যদি এ বি সলিউশন তৈরি করি, তাহলে তার যে নতুন ইন্টারমলিকুলার ইন্টারাকশন যেটা জেনারেট হচ্ছে এ এবং বি এর মধ্যে, সেটা এ এবং বি থেকে আলাদা, সেটা তখন নন আইডিয়াল সলিউশন জেনারেট হবে। মানে আইডিয়াল সলিউশন খুবই রেয়ার, মানে বাট আমরা বলতে পারি সেটা আইডিয়ালি বিহেভ করে,
ডাইলুট সলিউশন গুলো, অনেকটা ডাইলুট যদি সলিউশন হয় সেটা আইডিয়ালি বিহেভ করবে, বাট ইন রিয়েলিটিতে বেশিরভাগটাই হচ্ছে নন আইডিয়াল সলিউশন, মানে তার ইন্টারমলিকুলার ইন্টারাকশনে চেঞ্জ হবে সলিউশন প্রিপেয়ার করার পর। তো এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিংটাও নট ইজ ইকুয়াল টু জিরো, এবং ডেল্টা ভি মিক্সিংটাও নট ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। এবার নন আইডিয়াল সলিউশনটাকে আমি দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল, আর একটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল। পজিটিভ ডেভিয়েশন কারা দেখাতো? যে সমস্ত নন আইডিয়াল সলিউশনের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা অনেকটা কম, মানে এ এবং বি এর মধ্যে ইন্টারাকশনটা যদি কম হয়, নন ফেভারেবল হয়, তখন সলিউশন থেকে সেটা ভেপার ফেজে চলে যেতে চাইতো, সলিউশনের মধ্যে থাকতে চাইতো না। তারপরে সেটা পজিটিভ ডেভিয়েশন দেখাতো রাউলস ল থেকে। তো ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা নন ফেভারেবল, তার মানে কি, তার যে এনথালপি ডেল্টা এইচ মিক্স, ওকে, এনথালপি চেঞ্জ পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে, ওকে লেট মি জাস্ট পয়েন্ট ইট আউট, ফর পজিটিভ ডেভিয়েশন তার যে এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ মিক্স সেটা গ্রেটার দেন জিরো হবে। কেন? কারণ সেটা নন ফেভারেবল ইন্টারাকশন হচ্ছে, ওকে। এবং এন্ট্রপি চেঞ্জটা অলওয়েজ পজিটিভ হবে, কারণ সেটা বেশি ভলিউমে পাচ্ছে। এবং যে তার যে ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি সেটাও জাস্ট কন্টিনিউয়াস প্রসেস হবে। বাট ফর নেগেটিভ ডেভিয়েশন, তো নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে? নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে এটা ফেভারেবল ইন্টারাকশন হচ্ছে, মানে নেগেটিভ ডেভিয়েশন দুটো এ এবং বি কে আমি যদি অ্যাড করে সলিউশন প্রিপেয়ার করি, তাহলে এ বির মধ্যে যে ইন্টারাকশনটা সেটা ফেভারেবল ইন্টারাকশন হচ্ছে, তার ফলে সেটা সলিউশন ফেজেই থাকতে চাইছে, সেটার গ্যাস ফেজে যেতে চাইছে না, তার ফলে তার ভেপার প্রেশারটা রাউলস ল থেকে অনেকটা কম হচ্ছে, তার জন্য সেটা নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। তো যেহেতু এটা ফেভারেবল ইন্টারাকশন, তার জন্য এনথালপিটা ডেল্টা এইচ মিক্সিংটা সেটা নেগেটিভ হবে। কেন? কারণ এ এবং বি এর যে এনথালপি ছিল মিক্স করার পর তার যে এনথালপি হলো সেটা কম হয়ে গেল তার থেকে, তার জন্য ডেল্টা এইচ মিক্স এর ক্ষেত্রে লেস দেন জিরো হচ্ছে, ওকে। তো এটা 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 কিন্তু ইম্পর্টেন্ট, মানে জাস্ট এটা বলে যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এন্ট্রপি অফ মিক্সিং গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এন্ট্রপি অফ মিক্সিং কি হবে, গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং কি হবে। এন্ট্রপি অফ মিক্সিং অলওয়েজ পজিটিভ, কারণ আমি মিক্স করছি, তারপরে কম্পোনেন্ট গুলো এখন বেশি ভলিউমের মধ্যে যাতায়াত করতে পারছে, তো এন্ট্রপি অফ মিক্সিংটা অলওয়েজ পজিটিভ হবে। বাট এনথালপিটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে জিরো, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সেটা নট ইজ ইকুয়াল টু জিরো, বাট নন আইডিয়াল সলিউশনের পজিটিভ ডেভিয়েশনের জন্য সেটা পজিটিভ হবে, মানে এনথালপি অফ মিক্সিংটা পজিটিভ। এটা জাস্ট মনে রাখার জন্য, পজিটিভ ডেভিয়েশনের জন্য এনথালপি অফ মিক্সিং পজিটিভ, আর যারা নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে তাদের এনথালপি অফ মিক্সিং নেগেটিভ, ওকে। এটা জাস্ট মনে রাখা সহজের জন্য, ওকে। নাও তারপর আমরা তো রাউলস ল নিয়ে ডিসক্রাইব করছিলাম যে ইন জেনারেল রাউলস ল কি বলে, যে কোন একটা ভোলাটাইল কম্পোনেন্টের সলিউশনের মধ্যে দুটো কম্পোনেন্টকে মিক্স করে আমি যদি সলিউশন বানাই, তাহলে প্রতিটা ভোলাটাইল কম্পোনেন্টের যে ভেপার প্রেশার সেটা প্রপোর্শনালিটি হবে মোল ফ্র্যাকশন অফ দ্যাট কম্পোনেন্ট ইন দ্য সলিউশনের। তো আমি যদি কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 কে যদি মিক্স করে সলিউশন বানাই, তো কম্পোনেন্ট 1 এর ভেপার প্রেশার কি হবে অ্যাকর্ডিং টু দ্য রাউলস ল, P1 যদি আমি বলি পার্সিয়াল ভেপার প্রেশার, সেটা প্রপোর্শনালিটি হবে তার মোল ফ্র্যাকশন ইন সলিউশনের, মানে x1 এর সাথে, ওকে। মানে P1 প্রপোর্শনালিটি x1। তো এটাকে যদি আমি ইকুয়ালিটিতে কনভার্ট করি, তাহলে P1 ইকুয়াল টু P10 টাইমস x1। P10 টা কি, মানে সেই টেম্পারেচার এবং প্রেসারে পিওর কম্পোনেন্ট 1 এর ভেপার প্রেসার, এটা হয়ে যাবে রাউলস ল, ওকে। দেন আমরা আমরা লিকুইড সলিউশনের কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে ডিসকাস করছিলাম। কোয়ালিটেটিভ প্রপার্টি কি জিনিস এবং কত ধরনের কোয়ালিটেটিভ প্রপার্টিজ আছে, এবং সেখান থেকে কোয়ালিটেটিভ প্রপার্টিজ থেকে আমি কিভাবে কোন একটা আননোন সলিউশনের মোলার মাসকে ডিটারমাইন করতে পারবো, এইগুলো। দেন তারপর আমাদের যে ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টিজ এবং আমাদের যে অবজার্ভড কোয়ালিটেটিভ প্রপার্টিজ, মানে কোন সলিউট যখন সলিউশনে যে যদি তার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটে, তখন কোয়ালিটেটিভ প্রপার্টিজ এর বিহেভিয়ারে কিরকম চেঞ্জ হবে সেটা আমরা জাস্ট দেখলাম ভ্যান টাফ ফ্যাক্টর দিয়ে, মানে। এবং সেটা আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিজ এর যে ইকুয়েশনে ইনকর্পোরেট করার জন্য সেটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারবো সেটা আমরা জাস্ট দেখলাম যে এইভাবে
যে এই যে সেটাকে যদি আই দিয়ে মাল্টিপ্লাই করে আমি কলিগেটিভ প্রপার্টিজ এর ইকুয়েশন আমি ভ্যান্ডার ফ্যাক্টরটাকে ইন্ট্রোডিউস করতে পারি। ওকে, ওকে, সো জাস্ট এই কিছু ইনফরমেশন এবং ফর্মুলা ইউজ করে আমি নিউমেরিক্যাল এক্সাম্পল যা সহজেই করতে পারবো। ওকে, ওকে, সো জাস্ট প্র্যাকটিস দ্যাট। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংকস।